হেই গাইস, ডাকাতির কথা মাথায় আসলে চোখে ভেসে ওঠে মুখোশ পরা মানুষ, ভয়ঙ্কর সব অস্ত্র। কিন্তু না, আজ আমি তোমাদেরকে ইতিহাসের স্মরণীয় এক ডাকাতির গল্প বলবো, যেখানে ৮০ বছরের এক টয়লেট ক্লিনার একাই লন্ডনের বিখ্যাত ব্যাংক থেকে ২ টন হীরা নিয়ে লাপাত্তা হয়ে যায়। চুরিটা এমনভাবে সে করে, আজ অবধি কেউ জানেই না আসলে ২ টন হীরা কিভাবে গায়েব হয়েছে। তো হেই গাইস, আমি মারুফ আছি তোমাদের সাথে, আর সম্মোহনের নতুন গল্পে তোমাদের আরও একবার স্বাগতম। তো চলো গল্পে ঢুকে পড়ি। গল্পটা শুরু হয় এই সুন্দরী রিপোর্টার ক্যাসিকে দেখিয়ে। আজকে ক্যাসি লরা নামের একটা বয়স্ক মহিলার ইন্টারভিউ নিতে এসেছে, কারণ লরাই একমাত্র নারী যে ১৯৬০ সালের দিকে মেয়ে হয়েও পুরুষদের সাথে মিশে চাকরি করেছে। কারণ সেই সময়ে মেয়েরা চাকরি করবে এটা কেউ ভাবতেও পারত না। তাই ক্যাসি চাচ্ছিল লরার জীবনের গল্পটা তাদের পত্রিকায় প্রকাশ করতে, কিন্তু সে নিজেও জানতো না তার জন্য কত বড় চমক অপেক্ষা করছে। ক্যাসির সাথে কথা বলতে বলতে লরা তার ব্যাগ থেকে একটা বক্স বের করে, আর বক্সটা খুলেই একটা বড় হীরা বের করে আর বলে, এই হীরাটা আমি ১৯৬০ সালে লন্ডন ডায়মন্ড কর্পোরেশন থেকে চুরি করেছিলাম। তো এরপরে আমাদেরকে ১৯৬০ সালের ঘটনা দেখানো হয়। লরা তখন লন্ডন ডায়মন্ড কর্পোরেশনের ম্যানেজার ছিল, আর এই কোম্পানিটাই ছিল লন্ডনের সবচেয়ে বড় হীরার কোম্পানি, যেখানে অনেক সুরক্ষার সাথে হীরা রাখা হতো। তো একদিন কোম্পানির বোর্ড মিটিংয়ে কোম্পানির মালিক নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে একজনকে প্রমোশন দেয়। কিন্তু লরা আশা করেছিল এই পদটা এবার সে পাবে, কারণ বিগত ৬ বারেও তাকে এই পদটা দেওয়া হয়নি। আর এর কারণ সে একজন মেয়ে, অথচ সেই পদের জন্য সব থেকে যোগ্য ছিল। আসলে ওই সময়টাতে মেয়েদের থেকে পুরুষ এমপ্লয়ীদেরকেই বেশি গুরুত্ব দেওয়া হতো। বোর্ড মিটিংয়ের এই ঘটনায় লরা অনেক হতাশ হয়ে যায়। তাই নিজেকে মোটিভেট করতে কাগজে সে কয়েকটা লাইন লেখে, ডোন্ট গিভ আপ, ওয়ার্ক হার্ড, ইউ উইল উইন। এরপর আবার অন্যান্য দিনের মতো স্বাভাবিক কাজকর্ম করতে থাকে সে। তার কেবিনে সে কাজ করছিল, এমন সময় হোপস নামের একজন পরিচ্ছন্ন কর্মী তার রুমে আসে। হোপস বহুদিন ধরে এই অফিসে ক্লিনিংয়ের কাজ করছে, আর লরার সাথেও তার বেশ ভালো সম্পর্ক। তাই দুজনে কিছুক্ষণ কথা বলে। পরদিন লরা যখন অফিসে আসে, সে ডেস্কের উপর একটা খাম দেখতে পায়। খামটা খুলে লরা তার মধ্যে একটা মুভি টিকিট পায়। সেই সাথে তার গতদিনের লেখা কাগজটাও ছিল, কিন্তু কেউ একজন তার লেখা লাইনগুলোর নিচে আরও একটা লাইন অ্যাড করে দিয়েছে, যেখানে লেখা ছিল নো ইউ ওয়ন্ট। এটা দেখে লরা বেশ অবাক হয়ে যায়। সে ভাবছিল এমনটা কে করতে পারে। তখন মুভির টিকিটটা উল্টে দেখে, সেখানে মুভি শুরু হওয়ার সময় লেখা আছে ১২:৪০। তাই সে অফিস থেকে বের হয়ে থিয়েটারে চলে আসে। থিয়েটারে ঢুকতেই লরা হোপসকে দেখে সেখান থেকে চলে যেতে চায়। তখন হোপস তাকে বলে, আরে দাঁড়াও, ওই টিকিটটা তো আমিই তোমাকে পাঠিয়েছিলাম। এরপর তারা দুজনে এসে সিটে বসে। হোপস লরাকে বলে সে কোম্পানি থেকে হীরা চুরি করতে চায়, আর এটা করার জন্য তার লরার সাহায্যের প্রয়োজন। কিন্তু লরা এই কথা শোনা মাত্রই তাকে নিষেধ করে দেয়। সে বলে এটা সে কোনোভাবেই করতে পারবে না। কিন্তু হোপস তখন তাকে বলে, তুমি যে স্বপ্ন দেখছো কোম্পানিকে নিয়ে, তা কখনোই পূরণ হবে না, কারণ কিছুদিনের মধ্যেই তারা তোমাকে চাকরি থেকে বের করে দেবে। আর এসব কিছু আমি তাদের নিজেদের মধ্যে আলোচনা করতে শুনেছি। লরা কিছুতেই হোপসের কথা বিশ্বাস করতে পারছিল না, তাই সে সেখান থেকে চলে যায়। কিন্তু হোপসের কথাগুলো তার মনের মধ্যে গেঁথে গিয়েছিল। তাই পরদিন অফিসে যেয়ে লরা কাজের ফাঁকে অফিসের কিছু গোপন ডকুমেন্ট চেক করে। ডকুমেন্টগুলো দেখে লরা বুঝে যায় হোপস তাকে যা বলেছিল সবই সত্যি। এগুলো দেখে লরা আরও হতাশ হয়ে যায়। বাড়ি গিয়ে সে ভাবতে থাকে, প্রতিদিন কোম্পানির প্রতি লয়াল থেকে কাজ করে গেল, কিন্তু তার বিনিময়ে কোম্পানি ৬ বার তার প্রমোশন আটকে এখন আবার চাকরি থেকেই বের করে দেবে। তাই সে মনে মনে সিদ্ধান্ত নেয় সে হোপসের প্রস্তাবে রাজি হয়ে যাবে। সেদিন রাতেই সে হোপসের সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে সে হোপসকে বলে, আমি তোমার ব্যাপারে সব কিছুই খবর নিয়েছি, আর আমি জানি ১৫ বছর আগে তোমার স্ত্রী মারা গিয়েছে। এখন এই দুনিয়ায় তোমার আপন বলতে আর কেউই নেই। তাহলে তুমি হীরা চুরির টাকা দিয়ে করবেটা কি? হোপস তার প্রশ্নের কোনো উত্তর দেয় না। সে লরাকে তার বাড়িতে নিয়ে আসে আর আলোচনা করতে থাকে কিভাবে তারা হীরাটা চুরি করবে। হোপস তাকে বলে, আমাদেরকে আমাদের নর্মাল রুটিন মেনেই চলতে হবে, যাতে কেউ আমাদের উপর সন্দেহ না করে। হোপস আরও বলে, প্রতিদিন রাত ৯টায় কোম্পানি পুরো ফাঁকা হয়ে যায়, নিচে শুধুমাত্র ২ জন গার্ড থাকে। তাই আমাদের চুরিটা সেই সময়ই করতে হবে, রাত্রে সবাই পেরিয়ে যাওয়ার পর। যেই ভল্টে হীরা রাখা থাকে আমি তার সামনেই পরিষ্কার করি। আমি গত ১৪ বছর ধরে ওখানে কাজ করছি। হোপসকে মাঝখানে থামিয়ে দিয়ে লরা বলে, যদি তোমাকে সারা রাত একা রাখা হয়, তাও তুমি লকার খুলে একটা হীরাও বের করতে পারবে না, কারণ সেখানে একটা কোড দিয়ে লকারটা খুলতে হয়, আর সে কোডটাও প্রতি সপ্তাহে চেঞ্জ করা হয়। হোপস তখন বলে,
একবার আমি কোম্পানির মালিকের অফিস ডেস্ক পরিষ্কার করার সময় তার নিচের কাগজে লেখা একটা কোড পেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আর সেখানে কোনো কোড থাকতো না। কিছুদিন পর মালিকের বাড়িতে একটা পার্টির আয়োজন করা হয়েছে, আর তোমাকেও সেখানে ইনভাইট করা হবে। তুমি পার্টিতে গিয়ে যেভাবেই হোক লকারের কোডটা ম্যানেজ করে আনবে। লরা আবার বলে, তুমি হীরা নিয়ে বাইরে আসবে কিভাবে? হোবস তার হাতে কফির ফ্লাক্সটা দেখিয়ে বলে, এতে কম করে হলেও $1 মিলিয়ন হীরা ধরবে। সেদিন বাড়ি ফিরে লরা হোবসের প্ল্যানটা অনেকবার ভেবে দেখে। তো এর কিছুদিন পরে লরা মালিকের বাড়ির পার্টিতে যায়। সেখানে লরা দেখে কোম্পানির মালিকের সাথে একজন কথা বলছে। তার কলিগ তাকে জানায়, এই লোকের ইন্স্যুরেন্স কোম্পানিতেই আমাদের কোম্পানির সব হীরার ইন্স্যুরেন্স করা হয়, যদিও তার বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির অভিযোগ আছে। তার মধ্যে স্বাস্থ্য খাতে অনেক বড় একটা দুর্নীতির অভিযোগ থাকলেও প্রমাণের অভাবে তার নামে কোনো কেস নাই। সবাই পার্টিতে ব্যস্ত হয়ে গেলে সুযোগ বুঝে লরা মালিকের স্টাডি রুমে ঢুকে পড়ে, আর সেখানে এসে লকারের কোড খুঁজতে লাগে। কিন্তু অনেক জায়গায় খোঁজার পরেও কোথাও কিচ্ছু পাচ্ছিল না সে। আর এর মধ্যেই শব্দ শুনে সে বুঝতে পারে কেউ একজন স্টাডি রুমে আসছে, তাই সে দ্রুত লুকিয়ে পড়ে। সেখানে তখন কোম্পানির মালিক আসে, আর সে ছোট্ট একটা সিন্দুক থেকে কিছু প্রয়োজনীয় কাগজ বের করে নেয়। লরা এতক্ষণ দূরবীন দিয়ে সব দেখছিল, তাই মালিক চলে গেলে লরা সেখানে এসে সিন্দুক খুলে লকারের কোড বের করে নেয়। পার্টি থেকে ফিরে সে হোবসকে কোডটা দিয়ে দেয়। কিন্তু পরদিন অফিসে এসে লরা দেখে অফিসের বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে। লরা বুঝতে পারে এখন চুরি করা প্রায় অসম্ভব হয়ে গেছে, তাই সে হোবসের সাথে দেখা করে তাকে বলে, অফিসে মোট 8টা ক্যামেরা লাগানো হয়েছে, আর নিচে গার্ডরা 24 ঘন্টা নজর রাখবে উপরে কি হচ্ছে এবং কে কোথায় যাচ্ছে তার উপর, তাই এখন চুরি করার সম্ভব না। এটা শুনে হোবস বলে, কোনো একটা উপায় তো আছে। লরা আবার বলে, হ্যাঁ, ক্যামেরা 8টা হলেও মনিটর 4টা, তাই একবারে 4টা ক্যামেরা ফুটেজই দেখা যায়। কিন্তু প্রতি 1 মিনিটে 4টা ক্যামেরার ফুটেজ অটোমেটিক পাল্টে অন্য 4টা ক্যামেরার ফুটেজ দেখা যায় মনিটরে। এটা শুনে হোবস বলে, আমি 1 মিনিটের মধ্যে লকারের দরজা খুলে ভেতরে ঢুকে যেতে পারবো। কিন্তু লরা তাকে বলে, তোমার বয়স হয়ে গেছে, তুমি কিভাবে 1 মিনিটে এত দ্রুত কাজটা করবে? এটা বলে সে উঠে যেতে থাকলে হোবস তার হাত ধরে বসে, আর তাকে বলে, তুমি আমাকে লকারের কোড এনে দিয়েছ, তাই এখন আর প্ল্যান থেকে সরে যাওয়া যাবে না, আমাকে তোমার সাহায্য করতেই হবে। পরদিন হোবস তার কাজ করার বাহানায় সিকিউরিটিদের রুমে যায়। সেখানে পরিষ্কার করার সময় সে মনিটরে দেখে নেয় কোন ক্যামেরা কতটুকু জায়গা কভার করে আছে, আর তার হাতে থাকা স্টপ ওয়াচটার সাথে সময় মিলিয়ে নেয় যে কয়টা বাজলে কোন ক্যামেরা মনিটরে দেখায়। আর এগুলো দেখে সে তার ঘড়িটাও সেভাবেই সেট করে নেয়। যখনই লকার রুমের সামনে ক্যামেরা অফ হয়, হোবস দৌড়ে লকারের সামনে চলে আসে। তখনই লরা বাইরে থেকে গার্ডকে ফোন করে, যাতে গার্ডের মনোযোগ অন্যদিকে চলে যায়। গার্ড ফোন ধরলে অন্য পাশ থেকে কেউ কথা বলছে না দেখে সে ফোনটা রেখে দেয়। কিন্তু ততক্ষণে হোবস লকারের ভেতরে চলে আসে। সে লকারের ভিতরে ঢুকে তো অবাক, কারণ তার সামনে প্রায় কয়েক লাখ ডায়মন্ড ছিল। সে দ্রুত নিজের কাজ শেষ করে আবার ঘড়ির টাইমিং দেখে লকার থেকে বের হয়ে আসে। কিন্তু অফিসের মেন গেট থেকে বের হওয়ার সময় সিকিউরিটি গার্ড তাকে ডেকে আবারও ভেতরে ঢোকায়। হোবস কিছুটা টেনশনে পড়ে যায়, কিন্তু সে খুবই ঠান্ডা ছিল। পরে দেখা যায় গার্ড তাকে ডেকেছে ওয়াশরুম ক্লিন করা হয়নি এটা দেখাতে, তাই ওয়াশরুম ক্লিন করে হোবস বাড়ি চলে আসে। এবার বেসিনের সামনে যেয়ে সে তার কফির ফ্লাক্স থেকে কফি ঢালতে থাকে, কিন্তু সেখানে কোনো হীরা ছিল না। তাহলে হীরাগুলা কোথায় গেল? তাহলে কি সে হীরা নিয়ে আসেনি? এর পরদিন লরা নিজের কেবিনে বসে কাজ করছিল। এমন সময় অফিসে সবার চিল্লাপাল্লা শুনে বুঝতে পারে হীরা চুরি হওয়ার ঘটনাটা জানাজানি হয়ে গেছে। কিন্তু লরা এটা বুঝতে পারছিল না যে প্রায় 2 টন হীরার মধ্যে 1 বোতল হীরা চুরি হওয়ার ব্যাপারটা এত তাড়াতাড়ি এরা বুঝলো কিভাবে। কিছুক্ষণ পর লরাকে যখন লকারে নিয়ে যাওয়া হয়, সেখানের অবস্থা দেখে তো লরার চোখ আকাশে। পুরো লকার খা খা করছে, 1 পিস হীরাও সেখানে নেই। কিন্তু কিভাবে সম্ভব? এত হীরা চুরি করতে গেলে তো হোবসের রীতিমতো একটা ট্রাকের দরকার ছিল। তাই লরা দ্রুত হোবসের সাথে দেখা করে, আর তাকে বলে, আমাদের মধ্যে ডিল হয়েছিল মাত্র 1 বোতল হীরা চুরি করার, কিন্তু তুমি পুরা লকার রুমের হীরা কিভাবে চুরি করলে? কিন্তু এই প্রশ্নে হোবস কোনো উত্তর দেয় না। এদিকে কোম্পানি থেকে একজন প্রাইভেট ডিটেকটিভ ঠিক করা হয়। সে আবার লরা এবং হোবসকে একসাথে কথা বলতে দেখে ফেলে, তাই সে একটু সন্দেহ করে হোবসের সাথে কথা বলার জন্য তাকে রুমে ডেকে নেয়। এতে লরা একটু ভয় পায় যদি হোবস মুখ খুলে দেয়, তাই অফিস শেষ করে আবার সে দ্রুত হোবসের কাছে চলে আসে আর জিজ্ঞাসা করে, তুমি কি ডিটেকটিভকে কিছু বলেছো? আর এতগুলো হিরে তুমি করেছোটা কি? হোবস তাকে বলে, আমি ডিটেকটিভের কোনো প্রশ্নেরই উত্তর দেইনি, আর সময় আসলে তুমি সবই জানতে পারবে। পরদিন অফিসেরই এক এমপ্লয়ি মালিকের কাছে একটা চিঠি নিয়ে আসে।
তাতে লেখা ছিল যদি সব হীরা ফেরত পেতে চাও তাহলে $100 মিলিয়ন দিতে হবে। মালিক এমপ্লয়িকে জিজ্ঞাসা করে সে কি চোরকে চেনে, কিন্তু সে বলে না, আমি চোরকে চিনি না, চিঠিটা কেউ একজন আমার ডেস্কে রেখে গেছে। এরপর ডিটেকটিভ লরার কেবিনে এসে জিজ্ঞাসা করে তোমার সাথে হোপসের সম্পর্ক কি, আমি তোমাদেরকে একসাথে কথা বলতে দেখেছি। কিন্তু লরা বলে হোপস অনেক দিন ধরেই এখানে কাজ করে আর সে একজন ভালো মানুষ, তাই আমাদের দেখা হলেই আমি তার সাথে কথা বলি। এরপর ডিটেকটিভ চলে গেলে লরা তার আরেক সিনিয়র কলিগের সাথে দেখা করে এবং তাকে বলে সে ডিটেকটিভের সাথে থেকে এই হীরা চুরির বিষয়টাতে কাজ করতে চায়, যাতে করে দ্রুত চোর ধরা পড়ে। তার সিনিয়র কলিগ তাকে পারমিশন দেয়। আসলে লরা ডিটেকটিভের সাথে এই কারণেই থাকতে চাচ্ছিল যাতে করে সে সব কিছুই আগে থেকে জানতে পারে। কোম্পানির মালিক ইন্স্যুরেন্স কোম্পানির মালিককে অফিসে ডেকে বলে হীরা চুরি হয়ে গেছে আর তাই আমাকে ইন্স্যুরেন্সের টাকা দিতে হবে, কিন্তু $100 মিলিয়ন দিতে গেলে তো ইন্স্যুরেন্স কোম্পানিটাই বন্ধ হয়ে যাবে, কারণ এটা বিশাল একটা অ্যামাউন্ট। সেই সময় রুমে ডিটেকটিভ আর লরা ঢোকে। ডিটেকটিভ সবাইকে জানায় যে চোর এই অফিসেরই কোনো এমপ্লয়ি আর লকারের কোডটি তিনি মালিকের বাসা থেকে চুরি করেছে। ডিটেকটিভের কথা শুনে ইন্স্যুরেন্সের মালিক ডায়মন্ড কর্পোরেশনের মালিককে বলে যদি এই চুরির সাথে কোনোভাবে আপনি জড়িত থাকেন তাহলে আপনার বিরুদ্ধে আমরাই আইনি ব্যবস্থা নেব। কিন্তু সেও পাল্টা জবাব দেয়। সে বলে আমি এটার সাথে জড়িত নই, আর বিগত 30 বছরে ইন্স্যুরেন্সের নামে আমরা তোমার কোম্পানিকে কোটি কোটি টাকা দিয়ে এসেছি। শুধুমাত্র যদি কখনো এমন চুরির ঘটনা ঘটে তাহলে তোমার কোম্পানি আমাদেরকে ক্ষতিপূরণ পুষিয়ে দেবে বলে। আর যদি তোমরা এখন আমাকে টাকা দিতে অস্বীকার করো তাহলে আমি পুরো ইন্স্যুরেন্স কোম্পানিটাই বন্ধ করে তোমাদেরকে রাস্তায় নামিয়ে ছাড়বো। লরা আসে হবসের সাথে দেখা করতে। সে হবসকে বলে তুমি এতগুলো হীরা কিভাবে বিক্রি করবে? লন্ডন ডায়মন্ড কর্পোরেশন ছাড়া আর কেউ এতগুলো হীরা কিনতে পারবে না। হোপস তখন বলে আমি টাকা ওদের কাছ থেকেই নেব, হয় টাকা কোম্পানিকে দিতে হবে না হলে ইন্স্যুরেন্স কোম্পানিকে দিতে হবে। ডিটেকটিভ লরার সাথে দেখা করে আর তাকে বলে যে সে জেনে গেছে লরা এই চুরির সাথে জড়িত, কিন্তু লরা তাকে বলে আমি এতগুলো হীরা কিছুতেই একা চুরি করতে পারি না, আর তাছাড়া তোমার কাছে কোনো প্রমাণও নেই যে আমি এগুলো চুরি করেছি। তখনই সেখানে ডিটেকটিভের একজন সহকারী আসে যে কিনা তাকে বলে লন্ডন ডায়মন্ড কর্পোরেশনের মালিক একটু আগেই মারা গেছে। হীরা চুরির খবর শুনে তার বাড়িতে অনেক সাংবাদিক ভিড় করে, এটা দেখে সে টেনশনেই হার্ট অ্যাটাক করে মারা যায়। ডিটেকটিভ দ্রুত সেখান থেকে চলে যায় আর লরা ওয়াশরুমে যেয়ে কাঁদতে থাকে, কারণ তার মনে হচ্ছিল তাদের এই চুরির কারণেই কোম্পানির মালিক মারা গেছে। সেই সময় লরার কানের একটা দুল বেসিনের মধ্যে পড়ে যায় আর সেটাকে বেসিনের পাইপ খুলে বের করার সময় লরা আন্দাজ করতে পারে যে হবস কিভাবে হীরাগুলোকে চুরি করেছে। লরা কোম্পানির বাইরের ম্যানহোলের ঢাকনার কাছে আসে আর ঢাকনাটা সরিয়ে সে নিচে ম্যানহোলে নেমে যায়। কিছুক্ষণ পরেই সে দেখতে পায় একটা লাইট হাতে সেখানে হবস এসে হাজির। সে লরাকে বলে আমি জানতাম তুমি অনেক চালাক, আর অবশেষে তুমি হীরা কিভাবে চুরি হয়েছে সেটাও বের করে ফেললে। লরা তাকে বলে কোম্পানির মালিক মারা গেছে, এখন আর কেউ নেই টাকা দেওয়ার মতো। কিন্তু হবস একটা বন্দুক বের করে লরার দিকে তাক করে বলে আমি আর মাত্র 1 ঘন্টার মধ্যেই টাকা পেয়ে যাব, তাই এই 1 ঘন্টা তোমাকে কোথাও যেতে দেওয়া যাবে না, তুমি এখানেই থাকবে। লরা তার হাতে লাইটটা দিয়ে হবসের উপর আক্রমণ করে সেখান থেকে পালাতে যায়, কিন্তু কিছু দূর যেয়ে সে পানির মধ্যে পড়ে যায় আর পাশেই একটা বড় হীরা দেখতে পায়। এটা সেই হীরা ছিল যেটা সে ক্যাসিকে দেখিয়েছিল। সে ধীরে ধীরে হীরাটা উঠিয়ে তার পকেটে ঢোকায়। ততক্ষণে সেখানে হবসও চলে আসে। হবস বলে আমি তোমাকে কখনো বলিনি আমার স্ত্রী কিভাবে মারা গেছে। লরা উত্তর দেয় আমি জানি তোমার স্ত্রীর ক্যান্সার হয়েছিল তাই মারা গেছে। হবস বলে আমার স্ত্রীর নামে হেলথ ইন্স্যুরেন্স করা ছিল, আর যখন তার ক্যান্সার প্রথম স্টেজে ধরা পড়ে তখনই আমি ইন্স্যুরেন্সের টাকা দাবি করি তার চিকিৎসা করানোর জন্য, কিন্তু তারা বলে এখনও অনেক সময় আছে তোমার স্ত্রীর জন্য, তাই তোমাকে অপেক্ষা করতে হবে। আমি তাদের মালিকের সাথেও কথা বলি, সে জানায় সে আমার স্ত্রীর রিপোর্ট দেখেছে আর তার মনে হয় আমার স্ত্রীর কাছে এখনও সুস্থ হওয়ার জন্য অনেক সময় আছে। আর এভাবেই ইন্স্যুরেন্স কোম্পানি আমাদেরকে ঘোরাতে থাকে। এক সময় আমার স্ত্রীর পুরো শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়ে আর সে মারা যায়। যদি ইন্স্যুরেন্স কোম্পানির মালিক সঠিক সময়ে টাকা দিত তাহলে আমার স্ত্রীকে বাঁচানো যেত, কিন্তু তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্যই টাকাটা দিতে দেরি করে, আর এর কারণেই অনেক নিরীহ রোগী মারা যায়, যার মধ্যে আমার স্ত্রীও ছিল। এই ইন্স্যুরেন্স কোম্পানির মালিক আর কেউই না, সে হলো এই লন্ডন ডায়মন্ড কর্পোরেশনের মালিক। লরা এতক্ষণে বুঝতে পারে আসলে হবসের শত্রুতা ইন্স্যুরেন্স কোম্পানির মালিকের সাথে, আর এই সুযোগের জন্যই সে 15 বছর অপেক্ষা করেছে। অন্যদিকে ডায়মন্ড কোম্পানির মালিকের ছেলে তখন ইন্স্যুরেন্স কোম্পানির মালিককে বলছিল যেভাবেই হোক আমাদের ক্ষতিপূরণের টাকাটা দিতেই হবে,
না হলে আপনার ইন্স্যুরেন্স কোম্পানি বন্ধ করে দেব, আর আপনি আজ পর্যন্ত যত দুর্নীতি করেছেন তার সব কিছুই সবার সামনে প্রকাশ করে দেব। তাই সবার প্রেসারে পড়ে ইন্স্যুরেন্স কোম্পানির মালিককে 100 মিলিয়ন দিয়ে দিতে হয়, আর সেই সাথে ইন্স্যুরেন্সের মালিক নিজেও আত্মহত্যা করে, কারণ তার কাছে আর কিছুই ছিল না। এদিকে ম্যান হলে হোপস তখন লরাকে বলছিল, আমি হীরাগুলোকে আমার ক্লিনিংয়ের ডাস্টবিনে ভরে ঘড়ি দেখে যখনই ক্যামেরা অফ হয় তখনই লকার থেকে বের হয়ে সেগুলো নিয়ে ওয়াশরুমে যে পানির পাইপ দিয়ে ফ্লাশ করে দিয়েছি, আর এইভাবে আমি একই কাজ কয়েকবার করে পুরো লকারের হীরা চুরি করেছি। আর সব কিছু বলে হোপস সেখান থেকে চলে যায়। লরাও তখন বাকি হীরাগুলোকে খুঁজতে খুঁজতে একটা পাইপের কাছে এসে দেখে সব হীরা এক জায়গায় জমা হয়ে আছে। সে ডিটেকটিভকে ফোন দিলে সেখানে পুলিশ সহ কোম্পানির লোক এসে হীরাগুলোকে উদ্ধার করে নিয়ে যায়, আর সবার ধারণা হয় হপসই এগুলো চুরি করেছে, তাই কেউ আর লরাকে সন্দেহ করে না। এদিকে হীরাগুলো উদ্ধার হলে কোম্পানির একটা প্রেস মিটিং ডেকে সবাই বলে হীরাগুলো চুরি হয়নি, তারা এমনটা বলেছিল যাতে তাদের রেপুটেশনটা বাঁচে। এর 1 মাস পরে লরা তার চাকরি ছেড়ে দেয়। এতক্ষণ ক্যাসি লরার সামনে বসে তার গল্প শুনছিল। ক্যাসি তখন জিজ্ঞাসা করে হপসের কি হয়েছিল, সে কি আর কখনো ধরা পড়েনি, আর এতগুলো টাকায় বা হপস কি করেছে? তখন লরা বলে এই ঘটনার পর সে আর কখনোই হপসকে দেখেনি, কিন্তু কয়েক বছর পরেই তার ঠিকানায় হপসের একটা চিঠি আসে। চিঠিতে হপস লরাকে লিখেছিল, পারলে আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি তোমাকে সব কিছুর সাথে জড়িয়েছি। আসলে আমার মিশনটা কমপ্লিট করতে কোম্পানির ভেতরের এমন একজন এমপ্লয়িকে প্রয়োজন ছিল যে কিনা কোম্পানির উপর কোনো কারণে রেগেছিল। সেই সাথে চিঠিতে হপস একটা ব্যাংক অ্যাকাউন্টে ডিটেলস পাঠিয়েছিল। অ্যাকাউন্টটা লরার নামেই খোলা এবং তাতে পুরো $100 মিলিয়ন ডিপোজিট করা ছিল। এরপর লরা তার ব্যাগ থেকে একটা ফাইল বের করে ক্যাসির দিকে এগিয়ে দেয় এবং লরা সেখান থেকে চলে যায়। ক্যাসি তার হাতে থাকা ফাইলটা খুলে দেখতে পায় এত বছর ধরে লরা বিভিন্ন দাতব্য সংস্থা এবং এনজিওতে হপসের দেওয়ার টাকাটা ডোনেশন করে আসছে, আর এর মাধ্যমে সে হাজার হাজার অসহায় মানুষকে সাহায্য করেছে। আসলে হপস এই চুরিটা করেছিল শুধুমাত্র ইন্স্যুরেন্স কোম্পানির উপর প্রতিশোধ নিতে, কারণ তাদের অবহেলাতেই তার স্ত্রী মারা যায়। আজকের গল্পে সাধারণ মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেলে সে যে ক্ষমতাসীন কাউকে পথে টেনে নামাতে পারে এই বিষয়টাই দেখানো হয়েছে। সেই সাথে একজন স্ত্রীর প্রতি তার স্বামীর ভালোবাসা যে কতটা গভীর হতে পারে সেটাও দেখানো হয়েছে। একটা প্ল্যানকে বাস্তবায়ন করতে 15টা বছর ধৈর্য ধরে থাকা কিন্তু সহজ ব্যাপার নয়। তো আজকের মতো আমাদের গল্পটা এখানেই শেষ হচ্ছে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।